আজকের ক্লাস হলো আমাদের অন পেজ এসইও ক্লাস। তো অন পেজ এসইও করার জন্য আমাদের প্রথমেই যেতে হবে ওয়েবসাইট সাজানো। তো দেখাইছি, আগের ক্লাসে দেখাই নেই। দেখাই নেই মানে তো ওয়েবসাইট সাজায় কিভাবে? কন্টেন্ট লিখেই তো সাজায়। আমার সব ক্লাস কোনটার পর কোনটা এই যে ওয়েবসাইট তো আমাদের সাজানো হয়েছে, এখন জাস্ট ওটার মধ্যে লেখালেখি করলে না সুন্দর লাগবে। এই যেমন এই একটা পোস্ট অলরেডি হয়ে গেছে, আজকে একজন করছে, বুঝতে পারছেন? এই এখন এটার মধ্যে যদি ঢুকি দেখেন, এই যে লেখাটা কাছে, এই তো ওয়েবসাইট। এই তো এখন আমাদের কাজ হলো ওয়েবসাইটের ভিতরে লগ ইন করবো। এখন আপনি যত পোস্ট করবেন ওয়েবসাইট তত ভালো লাগবে। একটা দুইটা পোস্টে তো আর ওয়েবসাইটে এই যে কেবল এই একটা পোস্ট আর এটা হলো এমনি থিমের সাথে ছিল, এই দুইটা পোস্ট। এরকম যখন আপনার অনেক পোস্ট থাকবে তখন দেখতে ভালো লাগবে। কয়টা পোস্ট লাগে বলতে, পোস্ট তো কন্টিনিউয়াসলি করা উচিত। কোনো কয়টা লাগে, যেমন পত্রিকায় প্রতিদিন পোস্ট হয় 150-200, বুঝতে পারছেন? এখন ওদের সাথে কম্পেয়ার করতে হবে না। ওয়েবসাইটে কোন রিলেটেড এটার উপর ডিপেন্ড করে। তা বিজনেসের এত আর্টিকেল আপনি কি দিবেন? আপনি তো দিবেন ছবি বিভিন্ন ধরনের। তো ছবি ভিডিও দিলে তো আর প্রতিদিন দেয়া লাগে না। তো দেখেন ওই দিন আমরা যে প্লাগইন নামাইছিলাম তার মধ্যে একটা প্লাগইন ছিল ইওস্টেসিও। এই ইওস্টেসিওটারে অ্যাক্টিভ করে নিলে এখন ইওস্টেসিও যেটা সেটা ওই দিন আমরা অ্যাক্টিভ করে দেখাইনি। যেমন ডিঅ্যাক্টিভ ছিল ওইটারে অ্যাক্টিভের উপরে চাপ দিলে পরেই এমন আসছে, ঠিক আছে, অ্যাক্টিভ করা হয়েছে। এইবার আসেন আমরা আজকে ক্লাসে যাই। অন পেজ এসইও করার জন্য আমরা কিভাবে পোস্ট দেবো একটা ওয়েবসাইটে, নিচে এই যে উপরে লেখা আছে পোস্ট, পোস্টের মধ্যে গিয়ে যদি আপনি ক্লিক করেন, এখানে এই যে একটা পোস্ট আছে, শুধু শুধু এই পোস্টটা ডিলিট করে দিই, এগুলো কোনো কাজে লাগে না। ড্রাফট করা, ধরেন যে কোনো একটা পোস্ট আমরা করে দেখাবো। এবার রিলোড দিই, এটা চলে যাবে, হ্যালো আর থাকবে না, নাই গেছে। এবার আসেন যে কোনো বিষয়ে আমরা যদি পোস্ট করি, পোস্ট করার নিয়ম কি? তাহলে প্রথমেই পোস্ট করার জন্য অ্যাড পোস্ট লেখা আছে, আমরা অ্যাড পোস্টে ক্লিক করব। এই ছবি ভিডিও এখান থেকে অ্যাড করতে হবে। এই অ্যাড পোস্টে গেলাম, যাওয়ার পরে মনে করেন আমি কোন বিষয় নিয়ে পোস্ট করব, ধরেন গ্রাফিক ডিজাইন নিয়ে পোস্ট করি ফর এক্সাম্পল, বোঝানোর জন্য। এখন তো আমার কাছে তো আর আর্টিকেল লেখা নাই, আমি একটা যে কোনো আর্টিকেল নিয়ে আসি। এই লেখাটাকে আগে আমি মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে সাজাবো সম্পূর্ণ। পুরো কন্টেন্টটা আগে এখানে নিয়ে সাজাবো। আরও কিছু কন্টেন্ট নিয়ে আসি লেখা। আমরা তো সাধারণত যখন লেখা দেব তখন তো আর মানুষের লেখা এইভাবে দিব না, এখন তো বোঝানোর জন্য একটা লেখা ইউজ করতেছি। যেহেতু ওয়েবসাইটের মধ্যে একটা পোস্ট আছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড, এই জন্য আমরা এখানে একটু ব্যতিক্রম ধর্মী একটা পোস্ট করি।
জাস্ট লেখাটাকে আমি সাজাইতেছি, এই হলো বিষয়, আর কিছুই না। তো এখন আমাদের প্রায় 800 ওয়ার্ডের বেশি হয়ে গেছে। এবার আমরা এখানে নিতে পারবো, কোনো সমস্যা নেই। এবার আমরা পুরো লেখাটাকে কপি করলাম। তার আগে কালারটা ঠিক করে নিই। তো আমরা এই পোস্টটাকে নিয়ে এখন এই যে ডেসক্রিপশন বক্সটা আছে এখানে সাজাবো। এটা আমাদের ওয়েবসাইটের এখানে নিয়ে পেস্ট করলাম। তার আগে একটা জিনিস খেয়াল করেন, আমাদের এখানে দুইটা জিনিস আসছে। ইউএসটিসিও যে আমরা প্লাগইনটা ইনস্টল করছি, সেই জন্য এখানে দুইটা অপশন তৈরি হয়েছে, একটা হলো এসইও অ্যানালাইসিস আর একটা হলো রিডেবিলিটি অ্যানালাইসিস। এইখানে আমরা যদি ক্লিক করি, এবার আমরা ওই পোস্টটাকে এখানে পেস্ট করব। আচ্ছা, পেস্ট করলাম। পেস্ট করার পর দেখেন আমাদের দুইটাই কি আসছে, এখান থেকে রেড হয়ে গেছে। এখন এখানে কালার হয় টোটাল তিনটে, একটা হলো রেড, একটা হলো ইয়েলো আর একটা হলো গ্রিন। যদি আপনার লেখার অবস্থা খারাপ থাকে তাহলে দেখাবে লাল, যদি লেখার অবস্থা আরেকটু ইমপ্রুভ হয় তাহলে দেখাবে হলুদ, আর যদি একেবারে লেখাটা ঠিক থাকে তাহলে দেখাবে সবুজ। অর্থাৎ সবুজ সাইন যদি দেখায় তাহলে বুঝতে হবে আমার লেখাটা সব কি ঠিক আছে। এইবার আমাদের এই যে লেখার মধ্যে যা যা ভুল আছে আমরা সেগুলোকে সারবো। আপনি দেখবেন যে ওখানে যেটা লাল আছে ওইটারও আমরা ঠিক করে ফেলবো। লেখাগুলোকে আমরা একটু ঠিক করি। এই ভুলগুলো ধরতেছে কে? গ্রামারলি। আচ্ছা, আগে আমরা এতটুকু একটু ঠিক করি, জাস্ট এরপরে বাকিগুলো ঠিক করব। আচ্ছা, এইবার আসেন, আমাদের কাজ হলো আমরা এখান থেকে এই একটা প্যারা নিছি। তার আগে আমরা দেখব এর মধ্যে গ্রাফিক ডিজাইন কথাটা কয়বার ব্যবহার করা হয়েছে এখানে। এটা দেখার জন্য এখানে ফাইন্ড নেম একটা অপশন আছে, ফাইন্ডের জায়গায় আমরা লিখলাম গ্রাফিক ডিজাইন। টোটাল আছে 13 বার। কয়বার আছে? 13টা রেজাল্ট ফাউন্ড। এই তো 3বার বেশি আছে, ওইটারে আমরা সিস্টেম করে কেটে ফেলাবো। এখন এখান থেকে আমাদের যেখানে যেখানে না লাগে আমরা এখান থেকেই কেটে নিতে পারি, তাহলে আমাদের জন্য ভালো হয়। এই যে মাইক্রোসফট ওয়ার্ডে ফাইন্ড লেখা আছে কর্নারে। হ্যাঁ, এখানে গিয়ে নাম লিখে সার্চ করলে এটা চলে আসছে যে কয়বার, তাইলে আর আমার ওখানে নিয়ে গোনা লাগতেছে না। বুঝতে পারতেছেন? এইবার দেখেন আমাদের যেখানে না লাগবে সেখানে আমরা ব্যবহার করব না। যেমন দেখেন এইখানে আমাদের লাগবে। আমাদের এই ওয়েবসাইটে গিয়ে যখন পোস্ট করছি তখন লেখাগুলো এরকম হয়ে গেছে অ্যাজ ইউজুয়ালি। আমরা এইখানে এই লেখাটাকে একটু বোল্ড করে দিব, এটার সাইজ একটু বড় করে দিব। এবার আসেন গ্রাফিক ডিজাইন এখানে ব্যবহার করা হয়েছে। এখানে আমরা গ্রাফিক ডিজাইনের পরিবর্তে ব্যবহার করব ইট ক্যান বি। এটা একটা বস্তুবাচক বিষয়, এই জন্য। এবার আমাদের আর কোথায় আছে, এই যে গ্রাফিক ডিজাইন নিড ডিজাইনার্স, গ্রাফিক ডিজাইনার এ গুড ক্যারিয়ার, ইজ গ্রাফিক ডিজাইনার এ গুড ক্যারিয়ার, ডিজাইনার ডো, ডিজাইনার আছে অনেক জায়গায়। অ্যাজ এ ডিজাইন হ্যান্স গ্রাফিক ডিজাইন ইট স্টিল, এখানে আমরা ব্যবহার করতে পারি ইট। এরপরে আবার এখানে গিয়ে আমরা দিতে পারি, এখানে আছে অ্যাজ ইট গস ওয়েটলি ইট কনসিডারেশন। এই এবার যদি আমরা দেখি তাহলে গ্রাফিক ডিজাইন চলে আসছে, ঠিক আছে। 10 বার আছে এখনো। অ্যাজ ইট গোস, ওকে, এখন মোটামুটি নভেম্বরের মধ্যে চলে আসছে। এবার পুরো লেখাটাকে আমি কপি করলাম এখান থেকে। এরপর যদি কোথাও কাটা লাগে আমরা আরও কাটবো, সমস্যা নেই। এবার যদি আমরা দেখি আরও আছে কোথায়,
অ্যাজ ইট গোস, এখানে ব্যবহার করব ইট গোস। ওকে, এবার আমাদের মোটামুটি দেখা যায় 8 বার আছে। তো এখন আমরা নিয়ে যাই টোটালের কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এ দ্বারা পুরোটা সিলেক্ট করব আগে, আগে সিলেক্ট করার পর কপি করলাম। এবার আমরা ওয়েবসাইটে যাব, এই লেখা এখানে যা দিছি এটা ডিলিট করে দিলাম, নতুন করে আবার দিই, দেখেন পেস্ট করলাম। পেস্ট করার পরে এখন এটা লাল আসছে, এটারে আমরা সবুজ বানাবো কাজ করতে করতে। আলোচনা করতেছিলাম। তো আমরা ফার্স্ট অফ অল আমাদের লেখার মধ্যে যে ভুলগুলো ছিল সেগুলোকে সংশোধন করছি। এইবার আমাদের কাজ কি দেখেন, আমাদের কাজ হলো, আমরা জানি লেখার মধ্যে H1 H2 H3 ট্যাগ ব্যবহার করতে হয়। H1 হলো একবার, H2 H3 ট্যাগ একাধিকবার ব্যবহার করা যায়। এখন ধরেন এইখানে আমি এখানে একটা প্রশ্ন দিলাম যে হোয়াট ডু গ্রাফিক ডিজাইনার ডু, কি করে একজন গ্রাফিক ডিজাইনারের কাজ কি। তো এখান থেকে আমি এই প্যারাগ্রাফ লেখা আছে না, এইখানে এইটারে দিয়ে দিলাম হেডিং 2 মানে H2, কারণ এইটা তো আর আমাদের টাইটেল না, টাইটেল থাকবে একদম উপরে। এইটা দিলাম আমরা H2, খেয়াল করেন এটা কিন্তু লাল আছে এখানে। হ্যাঁ, এইবার আসেন আমাদের প্রতিটা প্যারায়, অর্থাৎ একটা প্যারা থেকে আরেকটা প্যারার যে গ্যাপ, এই এক একটা প্যারার মধ্যে লেখা থাকবে কতটুকু। এইটার বিষয়ে যদি বলি যে আমাদের যে এই প্যারার ভিতরে তো আমরা অনেক লেখা লিখি না, একটা প্যারা যেন 300 ওয়ার্ডের চাইতে বড় না হয়। কত ওয়ার্ড? 300 ওয়ার্ডের চাইতে বড় যেন না হয়। এবং প্রতিটা, এখানে একটা বিষয় আছে, না সরি, একটা প্যারা 150 ওয়ার্ডের চাইতে বড় হইতে পারবে না, 150। এবং একটা প্যারা থেকে আরেকটা প্যারার যে দূরত্ব, মনে করেন হেডিং, এই একটা হেডিং হয়েছে না, এক হেডিং থেকে আরেকটা হেডিংয়ের দূরত্ব হবে 300 ওয়ার্ড। মানে আবারও আমি বলি, সেটা হলো আমাদের একটা প্যারাগ্রাফ, একটা প্যারা 150 ওয়ার্ডের চাইতে বড় হবে না। এরপর দরকার হলে আমরা প্যারাটাকে ভেঙে আরেকটা প্যারা বানাবো। এরপর একটা হেডিং থেকে আরেকটা হেডিংয়ের দূরত্ব হবে 300 ওয়াট। বুঝতে পারছেন? ওকে, এইটারে দিলাম আমরা H3, হোয়ার ইট ইউজড, এটা কোথায় ব্যবহার করা হয়। তো এখানে আমরা দিতে পারি H2, হোয়ার ইজ ইট ইউজড। এবার হাই ডিমান্ড, আবার ইজ এ ক্যারিয়ার ইন গ্রাফিক ডিজাইন এ গুড চয়েস, এইটাও আমরা দিতে পারি H2। এটার বেনিফিট যেটা, এটা দিতে পারি আমরা H3 দিব, বা এইটা H3, ঠিক আছে। এগুলো এমনি বোল্ড করা থাক, সমস্যা নেই। ফ্লেক্সিবিলিটি, চ্যালেঞ্জেস, বেনিফিটস। এবার আসি আমরা চ্যালেঞ্জেস, যেটা চ্যালেঞ্জেস H3, বেনিফিট হলো H3। হাউ টু সাকসিড, কিভাবে সফল হওয়া যায়। তাহলে এখানে আমরা দিলাম হলো এখান থেকে H2। এই যে গ্রাফিক ডিজাইন ইজ ইমোশনাল ডিজাইন, এখানে দিলাম H3। এই যে কনক্লুশন, এখানে আমি একটা প্যারা বাড়াবো। আরে উপসংহার দিলাম, এটাকে আমরা দিলাম H3। এখন যে লেখাটা আমরা লিখছি, লেখাটা আমরা মোটামুটি একটা পর্যায়ে নিয়ে আসি, ঠিক করছি। এইবার আমাদের রিডেবিলিটি, দেখেন এখানে একটা লেখা আছে এসইও অ্যানালাইসিস, আর একটা কি রিডেবিলিটি অ্যানালাইসিস, ঠিক আছে। এইবার আগে ঠিক করব আমরা রিডেবিলিটি অ্যানালাইসিসটা। এখন রিডেবিলিটি অ্যানালাইসিসের এই যে দেখছেন নিচে যদি আমরা যাই, নিচে লেখা আছে ইউএসটিসিও, মানে যে আমরা প্লাগইনটা নামাইছি সেই প্লাগইনের ভিতরে একটা হলো এসইও আর একটা কি রিডেবিলিটি। আমরা রিডেবিলিটির উপরে আগে ক্লিক করব। এবার দেখেন আমাদের যে লেখাটা, পেসিভ ভয়েস ঠিক আছে, সব কিছু ঠিক আছে, সাব হেডিং দেওয়া ঠিক আছে। এই যে আমরা হেডিংগুলো দিছি H2 H3, এই হেডিংগুলো না দিলে তাহলে এইটাও লাল আসতো।
এইবার বলছে প্যারাগ্রাফ লেন্থ 2 প্যারাগ্রাফ। এইবার খেয়াল করেন আমি যেটা একটু আগে বলছিলাম যে একটা প্যারা সর্বোচ্চ হতে হবে কত 150, এর চাইতে বড় হইতে পারবে না। এখানে সেটাই খুঁজে পাইছে যে 150-র চাইতে কি আছে, বড় আছে। 2 of the paragraph contain more than the recommended maximum number of ওয়ার্ড অন 50, মানে 150 ওয়ার্ডের চাইতে 2টা প্যারা কি আছে, বড় আছে। এই প্যারা 2টা মনে হয় আমার এইটা আর এইটা। এবার আমি যদি দেখতে চাই কোন 2টা প্যারাগ্রাফ, এই চোখের উপর ক্লিক করব। এবার দেখছেন যে 2টা প্যারার কথা আমি বলছি সেই 2টা কালার হয়ে গেছে, তার মানে ভুল 2টা। এবার আমরা দেখেন এই প্যারাটারে আমরা শর্ট করে দিব, তাইলে এইটাও গুড হয়ে যাবে। খেয়াল করেন এখান থেকে আমরা জাস্ট এখানে গিয়ে এটা এন্টার দিয়ে আর একটা প্যারা বানাই দিলাম। এবার দেখছেন এটা লাল দিয়ে কি হয়েছে, হলুদ কালার চেঞ্জ হয়েছে না, আগের চাইতে ভালো হয়েছে। যে ওকে এখন চলে, এই যে লেখা আছে কি ওকে, আর এর আগে ছিল কি লাল, যে ইমপ্রুভ করো তোমারটা ঠিক নেই। এইবার এইটারেও আমরা একটা প্যারা করে দিলাম। এইবার দেখেন এটা কি কি আসছে, সবুজ হয়ে গেছে। এবার রিডেবিলিটিটা কি হয়ে গেছে, গুড হয়ে গেছে। এইবার আমরা আমাদের সেন্টেন্সের যে লেন্থ সেটা যেন 20 ওয়ার্ডের মধ্যে থাকে, এটা হলো 20 ওয়ার্ডের চাইতে যেন বড় না হয়, এটা রাখা উচিত এক একটা সেন্টেন্স মানে বাক্য। এবার দেখেন আমাদের রিডেবিলিটি গুড আছে না, এইবার আমরা ঠিক করব এসইও। এইবার আমার এসইওটা ঠিক করার পালা। এসইও ঠিক করার জন্য প্রথমেই আসেন আমরা আমাদের ফোকাস কিওয়ার্ড কোনটা বলেন তো, ডিজিটাল মার্কেটিং। কি নিয়ে লিখতেছি, তাহলে ফোকাস কিওয়ার্ড ডিজিটাল মার্কেটিং হইলো কেমনে, গ্রাফিক ডিজাইন হলো ফোকাস কিওয়ার্ড। এইখানে গিয়ে এই এসইও লেখা আছে দেখছেন, এসইওর উপর ক্লিক করব। এখানে যে লেখা আছে ফোকাস কি ফ্রেজ, এইখানে আমাদের কিওয়ার্ডটা লিখতে হবে। এইবার এইটা লেখার পরে দেখেন নিচের দিকে একটু খেয়াল করেন, এসইও অ্যানালাইসিসের ভিতরে গেলে দেখেন দিয়ে সব কি লাল আর লাল, লালের অভাব আছে, এইগুলো সব ঠিক করতে হবে, তাইলে গুড হবে। এখানে খালি গুড আছে কি একটা দেখেন, সিঙ্গেল টাইটেল, ইউ ডু নট হ্যাভ মাল্টিপল এইসন হেডিং, ওয়েল ডান, মানে একাধিক তুমি মাল্টিপল এইসন দেও নাই। এবার কমপ্লিটিং লিঙ্কস লেন্থ, এবার লেখা আছে কি দেখেন, দ্য টেক্সট কন্টেন্ট 914 ওয়ার্ডস, গুড জব। আমরা বলছি 800 ওয়ার্ডের উপরে, এবার এইটা 800 ওয়ার্ডের উপরে আছে না, এই জন্য লেখছে গুড। এইবার দেখেন আমাদের এখানে গিয়ে আমরা ফোকাস কিওয়ার্ডটা বসানোর সাথে সাথে দেখবেন এখানে লাল অনেকগুলো কমে গেছে। এইবার দেখেন ফোকাস কিওয়ার্ডের ঘরে গিয়ে আমি লিখলাম গ্রাফিক ডিজাইন। এইবার দেখবেন এটা দেখছেন লাল দিয়ে কি হয়েছে, হলুদ হয়ে গেছে। এইবার নিচের দিকে খেয়াল করেন অনেকগুলো সবুজ হয়ে গেছে, দেখছেন এতক্ষণ কিন্তু এরকম আসলে না। এখন এইবার একটু খেয়াল করেন এটা যে আসিল না, এটার প্রুফটা কি দেখেন। আর আমরা যে কিওয়ার্ড ডেন্সিটিটা দেখলাম, যে আমরা জানি যে আমরা কি ফ্রেজ 9 বারের বেশি ব্যবহার করব না। ও গ্রাফিক ডিজাইন খুঁজে পাইছে টোটাল কয়বার, 5 বার, যদিও আমরা দেখছি 8 বার, কিন্তু কথা আছে আমরা আমাদের ওখানে গ্রাফিক ডিজাইনের কথাটাও ধরছে। আর এখানে আমার ফোকাস কিওয়ার্ডটা হলো শুধু গ্রাফিক ডিজাইন, যার কারণে গ্রাফিক ডিজাইন কথাটা আছে কতবার, 5 বার। তাহলে আমাদের ছিল 9 বারের বেশি ব্যবহার করা যাবে না, তার মানে আমরা 9 বারের মধ্যে আছি, এই জন্য এটা গুড। এরপর দেখেন আমরা ফোকাস কিওয়ার্ড ব্যবহার করছি, এই যে কি ফ্রেজ ইন্ট্রোডাকশন, শুরুতেই এই কি ফ্রেজ ইন্ট্রোডাকশন মানে কি প্রথম প্যারাগ্রাফের মধ্যে ফোকাস কিওয়ার্ডটা আছে। এই যদি ফার্স্ট প্যারাগ্রাফে এটা না থাকতো গ্রাফিক ডিজাইন কথাটা, দেখেন আমি গ্রাফিক ডিজাইন কথাটা কেটে ফেলি ফার্স্ট প্যারাগ্রাফে, দেখবেন যে এইখানে এটা লাল হয়ে যাবে। দিলাম ইট, এবার খেয়াল করেন এবার যদি নিচে যাই ওইটা লাল হয়ে যাবে। এইবার দেখছেন এই যে ফার্স্ট প্যারাগ্রাফের যে বিষয়টা সেই কথাটা কিন্তু এখানে এখানে এই যে প্রথম যে প্যারাগ্রাফের যে একটা পয়েন্ট ছিল সেটা এখন আর আছে উপরে নাই, এইটা চলে গেছে। দেখেন খেয়াল করেন এখানে আপনি জাস্ট এইটা দেখেন, একটু আগে আমাদের একটা এখানে পয়েন্ট ছিল, সেই পয়েন্টটা এখন আর নাই। সেই পয়েন্টটা দেখবেন আবার যখন আমি ওখানে গ্রাফিক ডিজাইন কথাটা লিখবো, সাথে সাথে দেখবেন এই কিফারেজ ডেন্সিটির উপরে ওইটা চলে আসবে। এখন শুরুই তো হয়েছে কিফারেজ ডেন্সিটি দিয়ে। এবার দেখেন আমি যদি কন্ট্রোল জেড দেই, আগের অবস্থানে নিয়ে যাই, কন্ট্রোল জেড, এই এবার যদি নিচে যাই ড্র্যাগ করে দেখেন, দেখছেন এখান থেকে একটু রিলোড দিলে আসবে, সাথে সাথে চলে আসবে রিলোড দিলে। তো এখন এখান থেকে মূল বিষয় হলো বসানোর সাথে সাথে তো একটু পরে আসবে, এখানে চলে আসবে যে ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যে আমাদের ফোকাস কিওয়ার্ডটা আছে। আচ্ছা এইবার এখান থেকে আমাদের কাজ হলো গ্রাফিক ডিজাইন কথাটা আমাদের ঠিক আছে, সব কিছু ঠিক আছে। এইবার আমাদের বাকি কী কাজ করতে হবে, গত ক্লাসে আমরা পড়ছিলাম কি কি, প্রথম প্যারাগ্রাফে ফোকাস কিওয়ার্ড ব্যবহার করা, টাইটেলে ফোকাস কিওয়ার্ড ব্যবহার করা। আমরা কি টাইটেল লিখছি, লিখি নাই, তাহলে এই যে লেখা আছে অ্যাড টাইটেল, এখানে কি আমরা লিখবো, কি লিখবো, আমরা লিখবো
হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন, একটা টাইটেল লিখলাম হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন অ্যান্ড এখানে লিখবো এইটা আমরা দিতে পারি, এইটাও হইতে পারে আমাদের মানে এইটাও আমাদের টাইটেল হইতে পারে, আমাদের এইটাই দিতে হবে এমন কোনো কথা নাই। আমরা টাইটেল দিলাম ইজ এ কেরিয়ার ইন গ্রাফিক ডিজাইন এ গুড চয়েস, মানে গ্রাফিক ডিজাইনটা কি কেরিয়ার হিসাবে কি ভালো চয়েস। এবার আমরা গ্রাফিক ডিজাইন এই টাইটেলের ভিতরে কথাটা আছে না, তারপরে আমাদের ফার্স্ট প্যারাগ্রাফে আছে না, 9 বারের বেশি ব্যবহার আমরা করি নেই। এইবার আসেন আমাদের এখান থেকে যদি আমরা খেয়াল করি টাইটেলের যে বিষয়টা, এই যে এসইও টাইটেল ওয়াইড গুড জব, এবার আমরা ওই ফোকাস কিওয়ার্ডটা তো এখানে ব্যবহার করছি। এবার খেয়াল করেন এখানে লেখা আছে এসইও টাইটেল, কি লেখা আছে এসইও টাইটেল, আর একটা আছে সেলাক, আর একটা হলো মেটা ডেসক্রিপশন। গত ক্লাসে পড়ছিলাম না মেটা ডেসক্রিপশনে ফোকাস কিওয়ার্ড ব্যবহার করা, ইউআরএলে ফোকাস কিওয়ার্ড ব্যবহার করা, টাইটেলে ফোকাস কিওয়ার্ড ব্যবহার করা, ইমেজের অল্টারটাকে ফোকাস কিওয়ার্ড ব্যবহার করা, ইমেজ অথবা ভিডিও ব্যবহার করা। তাহলে এখন আমরা কন্টেন্টের মধ্যে ইমেজ এবং ভিডিও ব্যবহার করব। এখন ধরেন আমি এখানে আছে একটা হলো এসইও টাইটেল, একটা হলো সেলাক, আর একটা কি মেটা ডেসক্রিপশন, এই তিনটে আগে বসাই, অথবা পিকচারও আগে বসাইতে পারি অ্যাজ মাই উইশ। এখানে গিয়ে আমরা গ্রাফিক ডিজাইন রিলেটেড কয়টা ছবি বসাই দিই। জাস্ট আপাতত আমাদের এখানে কোনো ছবি টবি হয়তো বা নাই, আমি কিছু ছবি এখানে বসাবো, যার কারণে এখানে এইটার পরেই আমি দিলাম যে একটা পিকচার। এখানে পিকচার বসাবো কিভাবে, এই লেখা আছে অ্যাড মিডিয়া, কি লেখা আছে, এবার অ্যাড মিডিয়াতে গিয়ে আমি লেখা আছে আপলোড ফাইল, কি লেখা আপলোড ফাইল। এবার আপলোড ফাইলে যদি আমি ক্লিক করি এখান থেকে লেখা আছে সিলেক্ট ফাইল, সিলেক্ট ফাইলে আমরা ক্লিক করলাম। এইবার এখান থেকে মনে করেন যে আমি যে কোনো একটা ছবি দিলাম, ধরেন এইটাই আমি দিলাম। অবশ্যই ইমেজের অল্টারটাকে ফোকাস কিওয়ার্ড ব্যবহার করা মনে আছে, এই যে ইমেজের অল্টার ট্যাগ, এখানে অল্টার টেক্সটের ভিতরে আমরা এটা লিখব, কোনটা আমাদের ফোকাস কিওয়ার্ড, কোনটা গ্রাফিক ডিজাইন, শুধু গ্রাফিক ডিজাইন দিই, গ্রাফিক ডিজাইন। এইবার দিয়ে আমরা দিলাম ইনসার্ট পোস্ট। এবার দেখছেন ছবিটা চলে আসছে। এবার আপনি ছবিটা বড় ছোট যা করা লাগে করেন, এই যে আমি করে দিলাম, এই ধরেন এই। এখন টপিকের সাথে মিল রেখে ছবি দিতে হবে। এখন তো আমি আন্দাজে একটা ছবি বসেছি, আপনি যখন ড্রেসের ছবি দিবেন আপনি লেখছেন টপস নিয়ে, আপনি ছবি দিলেন 3 পিসের হবে, তো ওটার সাথে সামঞ্জস্য রেখে পিকচার দিতে হবে। এবার আমি এখান থেকে আর একটা ছবি ব্যবহার করব, মনে করেন এখানে একটা পিকচার দেব, এই যে অ্যাড মিডিয়া, এখানে গেলাম আপলোড ফাইল, আপলোড ফাইল থেকে আমরা ফাইল নিয়ে আসব, মনে করেন আমি এই ছবিটা নিয়ে আসলাম। আবারও অল্টার টেক্সটের মধ্যে ফোকাস কিওয়ার্ড ব্যবহার করতে হবে। এটা পুরোপুরি আগে আপলোড হবে, তারপর আপলোড হইতেছেই। এত সময় তো নেওয়ার কথা না। ছবিটা কি বেশি মনে হয় ভারী, ছবিটা মনে হয় বেশি জায়গা খাইছে না। ওরে বাবা 19 MB, এই জন্যই তো ছবি আপলোড হইতে একদম তড়িঘড়ি লাগবে না, মাইনাস। এখন আপলোড একবার দিছি তো ক্লিয়ার করে দিই, এখান থেকে লাগবে না, এটা ক্লিয়ার আইটেম, অন্য একটা ছবি ব্যবহার করি, অনেক ভারী ফাইল তো। বারো MB কম ইমেজের, মনে করেন এইটা হলো কেবি, এইটাই দিলাম, এইটা আবার দ্রুত আপলোড হয়ে যাবে, নেভি এমএন। এখন সমস্যা হইলো কি এইটাও আপলোড হয় ওইটাও আপলোড হয়, এইটারে আমরা যদি মাইনাস করে দিব তার কোনো স্কোপ নেই, আপলোড দিয়ে দিছি না। আচ্ছা এখান থেকে আমরা কেটে দিই, আবার দিই অ্যাড মিডিয়া, লাভ হয় না। এখন এইটা আপলোড হবে, তারপর এইটা হবে। এই জন্য ইমেজের যত বেশি এমবি ব্যবহার করবেন মেমোরি তত বেশি ভরবে, কারণ আপনি যখন একটা ডোমেন কিনবেন আপনার তো নির্দিষ্ট একটা মেমোরি দিবে, আপনি তার মধ্যে ভিডিও অডিও যতই ছাড়েন না কেন পিকচার, ওইটার জন্য তো জায়গাটা খাবে। এই জন্য ছবি বা ভিডিওর এমবি যত কম হবে তত ভালো, তখন আপনার ওয়েবসাইটের জায়গা খালি থাকবে বেশি, লোডিংয়ে সময় লাগবে কম। অনেক সময় লাগতেছে, কি
যে ভুল হইলো, এই ছবিটাকে মাইনাস করবো যে মাইনাসও হয় না, মানে বাদ দেওয়ার কোনো ওয়ে নাই। অপেক্ষা করতে হবে, দেখি এটা হয়ে গেছে প্রায়। আচ্ছা আমরা একটু ওয়েট করি, রেকর্ডটা অফ করি। আচ্ছা ছবি দেওয়ার আগে তাহলে বাকি কাজগুলো সেরে আসি, এটা আপলোড হোক, আপলোড হইতে থাকুক, আমরা নিচে যাই। ছবি আরেকটু, একটা তো দিয়ে দেখাইছি, আরও দিব। না না, ছবি ভিডিও কম না, ছবি ভিডিও দিবেন কিন্তু কম এমবি যেন হয়, এমবি যেন কম হয়, এই হলো বিষয়। এবার খেয়াল করেন, ছবি ভিডিও আবার আমরা পরে দিব, ওই দুইটা আপলোড হোক, আপাতত অন্য কাজ দেখাই যাই। এখানে লেখা আছে, এই যে যখন আমি নিচে ড্র্যাগ করে আসবো ইউএসট এসইওর পরে লেখা আছে, দেখেন নিচের দিকে গেলে এসইও টাইটেল। তো এখানে গিয়ে আমরা এই যে লেখা আছে যা, এটা কেটে ফেললাম, কেটে ফেলে আমরা টাইটেলটা এখানে বসাইলাম, যে টাইটেলটা ওই যে উপরে বসাইছি সেই টাইটেলটাই আবার এখানে বসাইছি, ঠিক আছে। এবার আসেন সেলাকটা কি? সেলাক হলো ইউআরএল, ওই যে বললাম না ইউআরএল এ ফোকাস কিওয়ার্ড ব্যবহার করা, এই সেলাকটা হলো ইউআরএল। এবার একটা কথা আছে, সেটা কি, এই সেলাকের মধ্যে কোনো ফাঁকা রাখা যাবে না, প্রত্যেকটার মধ্যে আমি কি দিয়ে দিব, একটা করে হাইফেন দিয়ে দিব। ফাঁকা সিলেক্ট করে হাইফেন, কোনো ফাঁকা রাখা যাবে না। এই ফাঁকা দিলেও ওইটা হয়ে যাবে আপনার, একসাথে মিশে যাবে। এবার মেটা ডিসক্রিপশনটা কি? মেটা ডিসক্রিপশন হলো গ্রাফিক ডিজাইনের সম্পর্কে সার সংক্ষেপ, মানে এই যে লেখাটা লেখছেন না, এইটার একটা সার অংশ লিখবেন, সামারি। এখন ধরেন আমি গ্রাফিক ডিজাইন সম্পর্কে একটু লাইন এখানে লিখব, ধরেন এখান থেকে আমি জাস্ট এতটুকুই নিলাম। এখন কথা হইলো এখানে কতটুকু আমরা লেখা নিব? লেখা হইলো আমরা অবশ্যই 150 থেকে 160 ক্যারেক্টার, 160 ক্যারেক্টারের বেশি নেওয়া যাবে না। এখন এখানে একটা সমস্যা আছে, সমস্যাটা কি? আমি যখনই এখানে ক্লিক করে এই জেনারেট, এখানে আরেকটা অপশন আছে জেনারেট মেটা ডেসক্রিপশন, এইটা হলো এআই দ্বারা জেনারেট করতে গেলে বলবে যে তুমি প্রিমিয়াম ব্যবহার করো, এই যে আনলক, আমাদের লাগবে না। এখানে গিয়ে আমি ওই লেখাটা পেস্ট করলাম, এখন দেখেন এটা কি হয়ে গেছে, হলুদ হয়ে গেছে না? এখন এখানে হলুদ হোক বা না হোক ওইটা দেখার বিষয় না, আমার দেখতে হবে এখানে কত ক্যারেক্টার। মনে রাখতে হবে 160-এর নিচে যদি আমরা দেই, এইটা আমাদের জন্য খারাপ। এখন আমরা এখানে যদি দেখি ক্যারেক্টার কাউন্টার, এই যে ক্যারেক্টার কাউন্ট, এখানে যাব, গিয়ে জাস্ট এটা পেস্ট করলাম, কত হয়ে গেছে? 321 ক্যারেক্টার, অনেক বড় হয়ে গেছে না? এখন লেখাটাকে আমরা কাটবো এখান থেকে, আমরা এত বড় লেখা এখানে রাখবো না। দেখবেন লেখা যখন শর্ট করবো এটা গ্রিন হয়ে যাবে। ধরেন এখানে গিয়ে আমরা এখন লেখা আছে কত ক্যারেক্টার, আগে দেখি। ওইটা হলুদ থাকুক যা থাকুক ওটা আমার দেখার বিষয় না, এখানে দেখবো আমার কত ক্যারেক্টার আছে। কপি করলাম, পেস্ট করলাম, 182, এখনো বেশি হয়ে গেছে, ঠিক না? তা আমরা চাইবো 160-এর মধ্যে রাখার জন্য, বা তার চেয়ে একটু বেশি হলে সমস্যা নেই। এখানে গেলাম, আরেকটু যদি আমি কাটি, এবার দেখছেন এটা কিন্তু গ্রিন আসছে। এখন গ্রিন আসুক আর না আসুক, এই যে এই লাইনটা দেখছেন এই পর্যন্ত আসলে গ্রিন, এর বেশি হয়ে গেলে কি হলুদ চিহ্ন চলে আসবে। এখন এখানে আমার দেখতে হবে 150 ক্যারেক্টার আছে কিনা, 160 অথবা 150, আছে 36, কম হয়ে গেছে না? তাহলে এটা আমার জন্য খারাপ। তাহলে এখানে আমি আর একটু লেখা দেই, ইনফ্লুয়েন্স পারসেপশন, এতটুকু রাখি। এখনো যদিও এটা হলুদ দেখে, কিন্তু আমার দেখতে হবে এখানে আমার ক্যারেক্টার ঠিক আছে কিনা। কপি করলাম, পেস্ট করলাম, 163, ঠিক আছে। এখন আমার যেহেতু ঠিক আছে, এইটা হলুদ আসলেও কোনো সমস্যা নাই। আচ্ছা এবার আসেন, আমরা কন্টেন্টের ভিতরে ইমেজ যেটা দিতে পারিনি সেই ইমেজটা আবার দিয়ে আসি। এবার আমাদের দেখেন, আমরা টাইটেলে ফোকাস কিওয়ার্ড ব্যবহার করছি, ইউআরএলে ফোকাস কিওয়ার্ড ব্যবহার করছি, মেটা ডেসক্রিপশনে ফোকাস কিওয়ার্ড ব্যবহার করছি। এবার আমার কাজ কি? কাজ হলো ভিতরে আরও কিছু পিক্সেল ব্যবহার করব। অলরেডি কিন্তু আমার এসইও অ্যানালাইসিস কি চলে আসছে, গ্রিন চলে আসছে।
তো এখানে আমি পিকচারটা নিয়ে আসি, অ্যাড মিডিয়া গেলাম, এবার পিকচারটা আপলোড হয়েছে, এখান থেকে আমি জাস্ট গ্রাফিক ডিজাইন কথাটাকে ইনসার্ট দিলাম, এই চলে আসছে, এই দিলাম। এখন যদি আমি আরও ছবি দিতে চাই, এখানে গেলাম, পিকচার ব্যবহার করবো, অ্যাড মিডিয়া গেলাম, এই ছবি দিব না, আমরা আপলোড ফাইলে গেলাম। আর আমার কাছে যেহেতু ছবি নামানো নাই, এই জন্য আমি এই ছবিগুলো আপাতত দিয়ে দিতেছি। এই পুরোপুরি আপলোড হওয়ার পর এখানে আমরা অল্টার টেক্সট লিখবো, দিয়ে ইনসার্ট পোস্ট দিলাম। এরপর আবার এখানে গিয়ে আমি যদি একটা পিকচার লাগাইতে চাই, এই যে অ্যাড মিডিয়া, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, ধরেন আমি এইটা দিলাম, এই প্রোডাক্ট ডিজাইন। ছবিটা আসা পর্যন্ত ওয়েট করব, চলে আসছে। এবার আমরা অল্টার ট্যাগ দিয়ে দিলাম, গ্রাফিক ডিজাইন দিয়ে ইনসার্ট পোস্ট। এবার আমরা পিকচার টিকচার সব অ্যাড করছি, ওকে ফাইন। এখন আমরা কি ব্যবহার করিনি বলতে পারেন? আমরা গত ক্লাসে যা পড়াইছি সব ব্যবহার করছি, দুইটা জিনিস বাদে। কি বলেন তো? একটা হলো ইন্টারনাল লিঙ্কিং আর একটা হলো এক্সটার্নাল লিঙ্কিং। ইন্টারনাল লিঙ্কিংটা কি? ইন্টারনাল লিঙ্কিং হলো নিজের সাথে নিজেকে লিঙ্ক করা। আর আমার ওয়েবসাইটে ঢুকলে আমি দেখি একটা পোস্ট আছে এখানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড। এখন আমার এই কথার মধ্যে কোথাও যদি ডিজিটাল মার্কেটিং কথাটা লেখা থাকতো, তাহলে আমি ওইটার সাথে এই ইউআরএলটারে কি করতাম? লিঙ্ক করতাম। মনে করেন আমরা এখানে গিয়া যে কোনো একটা জায়গায় যে ক্যারিয়ার গুড চয়েস, ইয়েস ইট ক্যান বি ক্যারিয়ার ক্রিয়েটিভ অ্যান্ড ইট, ইয়েস এখানে লিখলাম ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ইট ক্যান বি গুড ক্যারিয়ার, মনে করেন এই লেখা আছে। এখন আমার দেখেন এখানে লেখা আছে কি ডিজিটাল মার্কেটিং, আর আমার এই কন্টেন্টের মধ্যেও আছে কি। এখন মনে করেন আপনি এক জায়গায় থ্রি পিস নিয়ে লেখছেন, তার মধ্যে লিখলেন যে থ্রি পিস ছাড়াও এখানে টপস, প্লাজো, হ্যাঁ এইসব পাওয়া যায়। এখন আপনার ওই ওয়েবসাইটে যদি প্লাজো সম্পর্কে কোনো পোস্ট থাকে, সেইটার সাথে ওই প্লাজো লেখাটার কি করতে পারবেন? লিঙ্ক করে দিতে পারবেন, জোড়া লাগাইতে পারবেন। এবার এই পোস্টের যে ইউআরএলটা, এটারে আমি এক জায়গায় ওপেন করলাম, ওপেন করার পরে এই দেখছেন ইউআরএল যেটা, এইটারে আমি এখান থেকে কপি করলাম, ইউআরএলটারে এখান থেকে আমি কপি করলাম। কপি করে এই যে লেখা ডিজিটাল মার্কেটিং, এই লেখাটার সাথে লিঙ্ক করব। এবার একটু খেয়াল করেন নিচের দিকে যদি আমরা যাই, দেখেন আমাদের সব ঠিক আছে, শুধু আমাদের ঠিক নেই কি আউটবাউন্ড লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক। এইবার দেখবেন ইন্টারনাল লিঙ্কটাও কি হয়ে যাবে, এখান থেকে চলে যাবে যখনই আমি লিঙ্কটা ব্যবহার করব। এইবার এই ডিজিটাল মার্কেটিং কথাটা সিলেক্ট করে এখান থেকে যে ইনসার্ট লিঙ্ক, এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করে এখানে গিয়ে পেস্ট করব। পেস্ট করে এইখানে দেখেন লিঙ্ক অপশন লেখা আছে, দেখছেন? এখানে ক্লিক করে জাস্ট ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব, এইটা দিয়ে আপডেট দিয়ে দেবো। এইবার দেখবেন ওইটা সবুজ হয়ে গেছে, এবার আর ওখানে এটা খুঁজে পাবেন না আপনি। দেখছেন ওইটা এখন আর আছে? হ্যাঁ, এই যে এখনও তো এক্সটার্নাল লিঙ্ক ব্যবহার করি নাই, এই যে ইন্টারনাল লিঙ্ক, ঠিক আছে? এইবার আসেন, এইবার দেখি আমরা একটু উপরে যাই। এবার আমরা ব্যবহার করবো একটা এক্সটার্নাল লিঙ্ক। এখন আমরা এখানে কন্টেন্ট লিখতেছি কি সম্পর্কে? গ্রাফিক ডিজাইন সম্পর্কে। আমরা গ্রাফিক ডিজাইন সম্পর্কে একটা লিঙ্ক এনে এখানে পেস্ট করে দেব। সেই লিঙ্কটা কার লিঙ্ক নিয়ে আসবো? মনে রাখবেন, আপনি যদি কারো লিঙ্ক ব্যবহার করেন সেইটা তার জন্য ভালো, তার মানে আপনি তাকে রেফার করতেছেন, তখন গুগলের চোখে এইটা খুবই ভালো দেখে। আপনার ওয়েবসাইট থেকেও যদি কেউ ব্যবহার করে তাহলে এইটা আপনার জন্য ভালো। কেন ভালো এটা বুঝবো আগামী ক্লাসে, যে লিঙ্ক জুস পাস হয়। এখন মনে করেন আপনার এই লেখার মধ্যে যদি কোথাও আর অবশ্যই মানুষের লিঙ্ক ব্যবহার করলে একদম শেষ দিকে ব্যবহার করবেন, শুরুর দিকে ব্যবহার করলে এটার সমস্যা আছে। যখন আপনি এই লেখাটা পাবলিশ করবেন, গুগলের রোবট এসে আপনার এই লেখাটা পড়ে, তারপর যদি ওর কাছে মনে হয় লেখাটা ঠিক আছে, তাহলে ওইটারই ইন্ডেক্স করে। ইন্ডেক্স করার পর র্যাঙ্কিং হয়, ব্যাকলিঙ্ক করার পরে, এসইও টেসইও করার পরে, অফ পেজ এসইও করলে র্যাঙ্ক করে। কিন্তু র্যাঙ্ক করার আগে ওইটা হলো গিয়া এখানে আমার ইন্ডেক্স হয়, ইন্ডেক্স হওয়ার আগে গুগলের রোবটে সেইটা পড়ে। তো যখনই লিঙ্ক শব্দের অর্থ হলো গিয়া এই ভাষায় রাস্তা বা সংযুক্ত করা, রাস্তা মানে কি?
যখনই দেখবে গুগলের রোবট প্রথমে ঢুকে একটা লিঙ্ক পেয়েছে, ও সরাসরি আপনার লেখা না পড়ে ওইটার মধ্যে ঢুকে যাবে। তা ওইটা ঢুকলে আপনার লেখাটা তো আর পড়তে পারলো না, কারণ ও অন্য মানুষের ওয়েবসাইটে চলে গেছে। এই জন্য আপনার সবসময় মনে রাখতে হবে যে মানুষের লেখা যদি কখনো লিঙ্কিং করেন সেটা করবেন একদম শেষের দিকে, যাতে পুরো লেখাটা আপনারটা পড়তে পারে, তারপর ওইটার মধ্যে ঢুকুক। এই জন্য মনে করেন যে আমরা এই যে ডিজাইন লেখা আছে, ধরেন গ্রাফিক ডিজাইন, ধরেন এই কথাটার সাথে আমি জাস্ট লিঙ্কিং করব। এখানে আর গ্রাফিক ডিজাইন কথা কোথাও লেখা মনে হয় নাই। যাই হোক, ধরেন এই ডিজাইনের সাথে আমি লিঙ্ক করব কোনটারে? গ্রাফিক ডিজাইন লিখে সার্চ করবেন। সার্চ করলে গুগলে প্রথম যে 1 নম্বরে যে ওয়েবসাইটটা আসছে, 1 নম্বরে, ও তো আপনার সাহায্য ছাড়াই 1 নম্বরে আসছে, ওরে দেবেন আপনি। কিন্তু একটা দুর্বল ওয়েবসাইটকে দিলে কি হবে? দুর্বল ওয়েবসাইট তো আপনার কম্পিটিটর, আপনি তারে দিলে আপনার র্যাঙ্ক হইবে না, কিন্তু ওর র্যাঙ্ক হয়ে যাইতে পারে। কি এই জন্য আপনি এমন একজনকে দেবেন যে অলরেডি কিসে আছে, র্যাঙ্কে আছে, ও তো আপনার সাহায্য ছাড়াই 1 নম্বরে আছে। এই জন্য ওরে আমরা ব্যবহার করব। এখানে গেলাম, এই লেখাটাকে আগে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে এখান থেকে সিকলের মতো ক্লিক করলাম, ক্লিক করে এখানে ওই লিঙ্কটা পেস্ট করলাম, পেস্ট করে এখানে সেটিংয়ে ক্লিক করব, ক্লিক করে ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব এই কথাটার উপর ক্লিক করে আপডেটে ক্লিক করব। এইবার দেখবেন এইটাও চলে গেছে, দেখেন ওইটা আর আছে, ওইটাও গেছে। এইবার বলছে কিফারেন্স ইন সাবহেডিং, এখানে বলা হয়েছে ইউজ মোর কিফারেন্স অর সিনোনিম ইন ইউর H2 and H3 ট্যাগ, মানে বোঝানো হয়েছে আমরা যেগুলো H2 আর H3 ট্যাগ ব্যবহার করছি সেই ট্যাগের মধ্যে মানে আমাদের গ্রাফিক ডিজাইন কথাটা বেশিরভাগ আছে। দেখেন এই প্রথম যে আমরা ট্যাগ ব্যবহার করছি এটার মধ্যে আছে, পরে মনে করেন এই একটা আছে, এই একটা আছে, এগুলোর কথা বলছে। ওটা দেখার বিষয় না, আমাদের যে যে মেইন বিষয়গুলো সেগুলো আমরা সব ঠিক রাখছি। এবার আমাদের দুইটাই গুড আছে, এইটাও গুড, এইটাও গুড। এইবার আসেন আমি এটা পোস্ট করব। পোস্ট করব কিভাবে? নিচের দিকে যাব আমরা, নিচের দিকে যাওয়ার পরে দেখেন এই দিকের কাজ আমাদের শেষ, এখানে আর কোনো কাজ নাই। এই দিকে একটা কাজ আছে, সেটা কি? সেটা হলো আমাদের এই যে লেখাটা, এই লেখাটার জন্য আমরা এখানে কিছু ট্যাগ ব্যবহার করব। কি ব্যবহার করব? ট্যাগ। এবং আরেকটা বিষয় খেয়াল করেন, যখন একটা পোস্ট দেয় কেউ, সেই পোস্টের মধ্যে সর্বপ্রথম যে বিষয়টা আসে, এই যে পাশে যে ছবিটা আসে, ধরেন আপনি একটা পত্রিকায় ঢুকলেন, মনে করেন আপনি প্রথম আলোতেই ঢুকলেন, প্রথম আলোতে ঢোকার পর দেখছেন এই যে পোস্টের সাথে কি আসছে? একটা করে ছবি, যেখানেই পোস্ট সেখানেই কি একটা ছবি। এইটারে বলা হয় ফিচার ইমেজ। কি বলা হয়? ফিচার ইমেজ। এখন আমাদের লেখার মধ্যেও আমরা কি করব? আমাদের ওয়েবসাইটেও আমরা যে পোস্ট করব তার সাথে একটা ইমেজ ব্যবহার করব, যেটাকে বলা হয় ফিচার ইমেজ। এখন এখানে দেখেন এই লেখাটার মধ্যেও ডিজিটাল মার্কেটিং এই যে পোস্টটা ব্যবহার করছে, এখানে একটা ইমেজ ব্যবহার করছে, এটার নামই কি? ফিচার ইমেজ। এই ফিচার ইমেজটা ধরেন আমি অবশ্যই আমার নিজের এডিট করে নিতে হবে। এখন তো আমি যেহেতু অনলাইন থেকে দেখাইতেছি এই জন্য মানুষের ছবি ব্যবহার করি। গ্রাফিক ডিজাইন, মনে করেন এই ছবিটা আমরা ব্যবহার করব। এটা ওই নামে সেভ করলাম, গ্রাফিক ডিজাইন নামে। সেভ হয়ে গেছে। এবার আমাদের কাজ হলো এই যে নিচে দেখেন লেখা আছে ফিচার ইমেজ, একদম নিচে ফিচার ইমেজে ক্লিক করে ওই ছবিটাকে আমরা এখানে আপলোড দিব। এখানে অল্টার ট্যাগের মধ্যেও আমরা ইমেজের অল্টার ট্যাগে ফোকাস কিওয়ার্ড ব্যবহার করা। ফোকাস কিওয়ার্ড কোনটা? গ্রাফিক ডিজাইন। সেট ফিচার ইমেজ, এখানে চলে আসবে ইমেজটা, এই চলে আসছে। এইটা দেওয়ার পরে আমাদের কাজ কি দেখেন, উপরে লেখা আছে ট্যাগ। এই ট্যাগ হইল মেটা ট্যাগ। আমরা ফেসবুকের ক্লাসেই শিখছিলাম হ্যাশট্যাগ মেটা ট্যাগ সম্পর্কে। তো এখানে আমাদের ফোকাস কিওয়ার্ড কি? গ্রাফিক ডিজাইন। এটার আমরা অ্যাড করলাম, এটার অ্যাড করলাম। এখানে কোনো লিমিট নেই, আপনি দিতে পারেন, বেশি দিলেও সমস্যা নাই। এই রিলেটেড যত ট্যাগ আছে এবার আমরা ব্যবহার করতে পারি গ্রাফিক ডিজাইনার, ডিজাইনার। তার মধ্যে দিতে পারি শুধু ডিজাইন, শুধু দিতে পারি গ্রাফিক। এবার দিতে পারি শুধু ডিজাইন।
এই রকমের এই রিলেটেড যত ট্যাগ আছে গ্রাফিক ডিজাইনের সেই ট্যাগগুলো আমরা এখানে ব্যবহার করব। এইটা কি করবে, র্যাঙ্ক করতে সাহায্য করবে। তাহলে এইটা একটা ট্যাগ দিলাম। এইখানে আরও ট্যাগ ব্যবহার করা যাবে। এখন আপনি তো নিয়ম বুঝলেই হইল। হ্যাঁ, এই যে সবগুলো আছে যা যা দিছি, আপনি আবার অ্যাড করতে চাইলে দিয়ে অ্যাডে ক্লিক করবেন, তাহলেই হবে। এইবার আসেন, ক্যাটাগরি মানে হলো ফোল্ডার। ওই দিন যে আমরা ক্যাটাগরি বানাইছিলাম, বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স, বিজনেস, আদার, এগুলোর মধ্যে কোনটার মধ্যে হচ্ছে আমাদের এই পোস্টটা যাবে। এখন এই যে আজকে আমরা পোস্ট করতেছি গ্রাফিক ডিজাইনের, এখানে ফ্রিল্যান্সিং নামে কোনো টপিক নাই বা গ্রাফিক ডিজাইন নামে কোনো ফোল্ডার নাই, তাহলে এগুলোর মধ্যে কি এটা পোস্ট দেওয়া যায়? যায় না, ফোল্ডার অনুযায়ী। যেমন এখানে আছে বাংলা, যদি আমি বাংলা বিষয়ে কোনো লেখা লিখতাম তাহলে বাংলার মধ্যে আমরা পোস্ট করতাম। এখন যেহেতু কোনোটার সাথে মেলে না, এই জন্য আমরা একটা কাজ করতে পারি, এইটারে রাখতে পারি আমরা আদারের মধ্যে। কোথায় রাখলাম? আদার। আদারের মধ্যে দিলাম, ফোল্ডার সেভ করে দিলাম আদার, এই ফোল্ডারে সেভ হবে আর হোমের মধ্যে থাকবে। এইবার আমাদের সব কিছু ঠিক থাকলে আমরা এখান থেকে পোস্টটাকে পাবলিশ করব। তার আগে ভিতরের লেখাটার একবার কপি করি, কন্ট্রোল এ কন্ট্রোল সি, এবার পাবলিশে ক্লিক করলাম। এখানে পোস্ট আছে এখন কয়টা? একটা, এই শুধু মাই এক্সপিরিয়েন্স উইথ ডিজিটাল মার্কেটিং। এখন আমরা এটা পোস্ট করতেছি। সময় নিতেছে, হয়তো কোনো বাড়ি ইমেজ টিমেজ ব্যবহার করা হয়েছে। আচ্ছা, পোস্ট হয়ে গেছে। এবার যদি আমরা রিলোড দিই, দেখবেন ওই পোস্টটা চলে আসবে। এখানে চলে আসছে ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন। এরকম আপনি যখন অনেক পোস্ট করবেন, সব পোস্টগুলো একটার নিচে এরকম চলে আসবে, তখন আপনার ওয়েবসাইটে দেখতে ভালো লাগবে, মনে হবে সাজানো। তাহলে আমরা ওই দিন যেটা দেখছি ওইটাই ওয়েবসাইট সাজানো, আর পোস্ট করলে ওয়েবসাইটটার কন্টেন্ট বাড়ে, এই জন্য দেখতে ভালো লাগে। এইবার দেখেন এই ইমেজ আসছে, যেটা আমরা ফিচার ইমেজ ব্যবহার করছি। তাহলে অন পেজ এসইও করার সময় ওই দিন যা যা পড়াইছি আজকে সেগুলো সব আমরা ব্যবহার করছি না? তাহলে প্রতিটা জিনিস ব্যবহার করা, এটার নামই হলো গিয়া অন পেজ এসইও। তাহলে অন পেজ এসইওর বেলায় অবশ্যই আপনাকে যে ফর্মুলাগুলো দেখানো হয়েছে সেগুলো মাথায় রাখতে হবে। এইবার দেখেন প্রথম যে লেখাটুকু আছে এটা হলো মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশনে ফোকাস কিওয়ার্ড আছে, টাইটেলে ফোকাস কিওয়ার্ড আছে, ইউআরএল যে ব্যবহার করছি দেখেন, এই যে ইউআরএলও কি ফোকাস কিওয়ার্ড আছে। এরপর প্রথম প্যারাগ্রাফে ফোকাস কিওয়ার্ড আছে, ইমেজ আর অল্টার ট্যাগেও ফোকাস কিওয়ার্ড আমরা ব্যবহার করছি, বুঝতে পারছেন? তারপর H1 H2 H3 ট্যাগ ব্যবহার করছি। তাহলে এইগুলো মাথায় রাখতে হবে, যা যা দিছি। পোস্ট হবে তো, কিন্তু র্যাঙ্ক করবে না। র্যাঙ্ক মানে মানুষ সার্চ করলেই যে আসবে, সেইটা আসবে না। তাহলে পোস্ট করাও যা না কর। হ্যাঁ, পোস্ট করলে লাভ হইলো কি, মানুষের বলতে পারেন আমার একটা ওয়েবসাইট আছে, ঢুকলে দেখবে অনেকগুলো তথ্য আছে। এখন কথা হইলো এই যে আমি যে মানুষের লেখাগুলো কপি করে দিছি, এইরকম করে ওয়েবসাইটে দেওয়া যাবে না, তাহলে তো কপিরাইটই ধরবে, আপনি র্যাঙ্কিং পাবেন না, বুঝছেন? তাহলে এই জন্য নিজে দিয়ে লিখতে হবে। এই বুঝতে পেরেছেন? তাহলে এইটা হলো অন পেজ এসইওর প্রসেস, যেভাবে করলাম। এখন এইটা আপনি ওয়েবসাইট ছাড়া তো আর প্র্যাকটিস করতে পারবেন না। আপাতত এটা আমাদের ওয়েবসাইট বা আপনার ওয়েবসাইট লাগবে না, কিন্তু এই ভিডিওটা থাকলে কি হবে, আপনি পরে যখন ওয়েবসাইট কিনবেন এটা দেখে দেখে পোস্ট করতে পারবেন। নেক্সট ক্লাসে আমাদের অফ পেজ এসইওর উপর ক্লাস আছে 3টা। নেক্সট ক্লাসে আমরা অফ পেজ এসইও নিয়ে আলোচনা করব। ওকে।